জাজ হচ্ছে একটা অনলাইন জাজ যেখানে কন্টেস্ট পোস্ট করা হয় এবং কন্টেস্ট সাবমিট করা যায়। তোমরা হচ্ছে আমার তো অ্যাকাউন্ট খোলা আছে, আমি লগইন করব, তোমরা হচ্ছে রেজিস্টার নাম দেওয়ার পাশাপাশি সবাই নিজেদের আইডিটা দিবে, নামের নিকনেম প্লাস হচ্ছে তোমাদের আইডি। তোমাদের একটা শীটের মধ্যে আইডি দেওয়া হয়েছিল না? ওইরকম নামটা লিখবা আর পাশে হচ্ছে আইডিটা দেবো। যেমন আমি অ্যাকাউন্ট খুলছিলাম হচ্ছে 0 to 10, আমার আইডি 10 আর হচ্ছে আমার ব্যাচ ছিল 0 to, আমাদের টাইম ওইরকম করে খুলছিলাম। তোমাদের টাইম হচ্ছে নাম পাশে জাস্ট আইডিটা লিখবা, ঠিক আছে? এখানে লগইন করার পরে আমরা তো এখন লগইন করে আসছি, বাট তোমাকে যখন একটা লিংক দেওয়া হবে না না নিজের নাম নিকনেম দিবা, খালি নিকনেমটা দিবা প্লাস হচ্ছে তোমাদের আইডিটা থাকবে পাশে। তোমাদের কি ইউনিকলি আইডেন্টিফাই করা যায় কন্টেস্ট দিছো, এখন যদি তিনজনের নাম একই রকম থাকে তাহলে কেমনে বুঝবো কোনটা কি? এখানে আসো মেবি দুই একজনের নাম সেই সো জাস্ট নামটা লিখবা, নামের পাশে আইডিটা লিখবা। এখন আসো এখানে আমরা তো হচ্ছে সরাসরি ভিজা যে ঢুকে লগইন করছি সেজন্য হচ্ছে এরকম হোম পেজ আসতেছে। তোমরা যদি কন্টেস্টের লিংক থেকে ঢুকো তাহলে হচ্ছে সরাসরি এরকম কোনো একটা কন্টেস্টে ঢুকে যাবে। রানিং কন্টেস্ট দিয়ে আমি পাবলিক কন্টেস্টে ঢুকি একটা, ধরো যে এই কন্টেস্টটাতে ঢুকলাম, এরকম একটা কন্টেস্টে অটোমেটিক ঢুকে যাবে। তোমরা যদি লিংক থেকে ঢোকার পরে লগইনের অপশন আসবে, লগইনে ক্লিক করলে সরাসরি এরকম কন্টেস্টে চলে আসবে। কন্টেস্টে এইগুলো হচ্ছে তোমার প্রবলেমস কন্টেস্টের, এই জিনিসগুলো হচ্ছে কন্টেস্টের প্রবলেম। আমি অন্য কারো রানিং কন্টেস্টে ঢুকছি আর কি। এখন দেখো তুমি একটা প্রবলেম ধরো সলভ করতে চাচ্ছ, তাহলে কি করবা? ফার্স্ট অফ অল প্রবলেমটাতে ক্লিক করবে। প্রবলেমে যখন ক্লিক করবা, ক্লিক করার পরে তোমার এরকম প্রবলেমের স্টেটমেন্টটা আসবে। স্টেটমেন্টটা আসার পরে এটা করবা, পরে কোন একটা লজিক বিল্ড আপ করবা, তারপরে হচ্ছে ওটার উপরে ইনপুট গুলা টেস্ট করে দেখবা, ইনপুট আউটপুট সবকিছু যখন তোমার শেষ, মানে কোড সাবমিট করবা, তখন কি করবে? এই যে সাবমিট অপশনে যাবা, এইখানে তোমার হচ্ছে ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদের GNU GCC C11, এইটা হচ্ছে তোমাদের সি। আর বাকি যা কিছু আছে এগুলো তোমাদের চিন্তা করার দরকার নাই, GNU GCC C11 এটা মনে রাখবা, কারণ এখানে প্রত্যেকবার ল্যাঙ্গুয়েজটা রিসেট হয়ে যায়, প্রত্যেকবার সিলেক্ট করা লাগে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মনে থাকবে কোনটা ভাইয়া? এই যে GNU GCC C11, এটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ। ভার্সন যাই থাক, এই যে C11 এটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ, মনে থাকবে না হলে একটু নোট ডাউন করে রাখো। ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে তোমার এই কোডটা এখান থেকে কপি করবা পুরাটাই, কপি করার পরে এই জায়গায় সরাসরি পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পরে এই জায়গায় দেখো সাবমিট বাটন, এটা আগে অফ ছিল এখন হচ্ছে অন হয়ে গেছে পেস্ট করার পরে। তারপরে এখানে সাবমিটে দিয়ে দিবা, সাবমিটে ক্লিক করলে হচ্ছে তোমার ওটা রান হয়ে তোমাকে হচ্ছে ঠিক হয়েছে কিনা বা ভুল হয়েছে কোথায় কি ভুল হয়েছে সেটা হচ্ছে সাবমিট করার নিয়ম বুঝতে পারছো? ফার্স্ট অফ অল কি করবা? আবার বলতেছি, ফার্স্ট অফ অল প্রবলেমে যাবা, প্রবলেম তোমার এখানে বানানো শেষ হয়ে গেলে, সলভ করা শেষ হয়ে গেলে সাবমিট অপশনে যাবা। সাবমিট অপশন থেকে ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে তারপরে এই জায়গায় তোমার সলিউশনটা পেস্ট করবে, কপি পেস্ট করার পরে এখানে সাবমিট করবে। কিভাবে সাবমিট করতে হবে বুঝতে পারছো? জি ভাইয়া। তাইলে কালকে থেকে তোমাদের রেগুলার কন্টেস্ট থাকবে, এখানে হয়তো 4 থেকে 5টা প্রবলেম থাকবে। এবং দেখো এখানে টাইম দেখাচ্ছে না রানিং, এটা হচ্ছে তোমাদের 4 দিনের কন্টেস্ট, সেজন্য 52 মিনিট গেছে, আরো এতদিন টাইম আছে এটা দেখাচ্ছে। ওইটা সাধারণত তোমাদের হয়তো বা 2 ঘন্টার কন্টেস্ট হবে, যে টাইমে শুরু হবে তার থেকে 2 ঘন্টা পর্যন্ত টাইম সাবমিট করতে পারবে। দেখো তোমার যদি একটা প্রবলেম অ্যাকসেপ্টেড হয় তাহলে হচ্ছে তোমার ওই জায়গায় এটা সাবমিটেড এবং এখানে অ্যাকসেপ্টেড দেখাবে, প্লাস হচ্ছে এই জায়গায় এখানে একটা সবুজ করে দেখাবে।
বুঝতে পারছো? বুঝতে পারছি। আর প্রবলেম গুলা সাবমিট করার ক্ষেত্রে খেয়াল রাখবা যে এখানে দেখো সাবমিট করার পরে তুমি হচ্ছে এই জায়গায় র্যাঙ্ক দেখতে পারবে তোমাদের যে পেনাল্টিটা হচ্ছে তোমাদের ডিপেন্ড করে কয়বার সাবমিট করছো মানে কয়বার রং গেছে এবং কতক্ষণ টাইম লাগছে ওই দুটার কম্বিনেশন হচ্ছে একটা পেনাল্টি। পেনাল্টি যত কম এবং যত বেশি সাবমিট সবার আগে দেখতে হচ্ছে কয়টা সাবমিট করছে সেটার উপরে বেসিস। এখন দুইজনের সাবমিট যদি সমান হয় যার পেনাল্টি কম তার র্যাঙ্কিং আগে থাকে। এরকম করে প্রতিদিন তোমাদের একটা র্যাঙ্ক লিস্ট হবে এবং ওইটাও স্যারের কাছে যাবে। আর তোমাদের সিলেবাস হবে প্রবলেমের শীট 1 থেকে 3 পর্যন্ত। ওইটার ভিতরে যে প্রবলেম গুলো আছে ওই টাইপেরই প্রবলেম। মেইন কথা হচ্ছে এরে পর্যন্ত যে টপিক গুলো আছে ওইটার ভিতরেই তোমাদের হচ্ছে কোশ্চেন গুলো হবে। একটা একদম সিম্পল থাকবে, তারপরে আরেকটা আরেকটু হার্ড, ওই আস্তে আস্তে হচ্ছে হার্ড লেভেল বাড়তে থাকবে। লাস্টে এমন অনেক প্রবলেম থাকবে খুব একটু কঠিন হবে, তোমাদের অনেক চেষ্টা করতে হবে। কন্টেস্ট রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। আচ্ছা ভাইয়া, প্রসেস বুঝতে পারবে। আচ্ছা ভাইয়া, কন্টেস্টে কি যে শীট যে আলাদা আলাদা আছে, প্রতিটা আলাদা আলাদা শীটের জন্য কি আলাদা আলাদা কন্টেস্ট থাকবে নাকি তিনটা একসাথে মিক্স করে? আচ্ছা ঠিক আছে, মিক্স কোশ্চেন তোমাদের মনে হয় রুটিন দিয়ে দিচ্ছে। বলছি যে একেবারে হচ্ছে 3-4টা একেবারে করতে দিবে 2 ঘন্টার মধ্যে 4-5টা কমপ্লিট করো এরকম? তুমি যতটা কমপ্লিট করতে পারো ওটা তো এমন না যে সবগুলাই করতে হবে, তুমি যতটা সলভ করতে পারো ততটা। যে দেখো এখানে দেওয়া আছে তোমাদের রুটিন যে ফার্স্টে কন্টেস্ট হবে, ওই কন্টেস্টের উপর কুইজ কোশ্চেন এবং আনসার সলভ হবে পরের দিন, আবার এর পরের দিন কন্টেস্ট, তারপর আবার কিউ এন্ড আনসার সলভ প্লাস হচ্ছে ওই যে কন্টেস্টের সলভ, ওইরকম করে হচ্ছে তোমাদের চলতে থাকবে। তাহলে তোমাদের আজকের কাজ হচ্ছে রিচার্জে গিয়ে সবাই হচ্ছে একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলবে এবং নাম কি দিবা, নিজেদের নাম প্লাস হচ্ছে আইডিটা কেউ একজন একটু নোট ডাউন করে রাখো, পরে হচ্ছে তোমাদের গ্রুপে দিয়ে দিও যা বলছি। দেন হচ্ছে তোমাদের ওখানে লিংক আসবে, লিংকে ক্লিক করবা, সরাসরি এখানে যাবে, তোমাদের টাইম ওটাও বলে দিবে, কন্টেস্টের টাইম আগেই বলে দিবে কয়টা থেকে কয়টা কন্টেস্ট। দেন হচ্ছে এখানে ঢুকবা, ঢুকে হচ্ছে এরকম তোমাদের ফার্স্ট পেজ আসবে এরকম, এর থেকে শুরু করবা, প্রবলেম করবা, সলিউশন বাইর করবা, এখানে সাবমিট দিবা, দেন হচ্ছে পরের প্রবলেমে চলে যাবে। তোমার এখানে স্ট্যাটাসের মধ্যে দেখাবে যে তোমারটা অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি। আর এই জায়গায় তুমি হচ্ছে র্যাঙ্কটা দেখতে পারবে এবং ফাইনাল র্যাঙ্কটা হচ্ছে প্রতিদিন স্যারের কাছে আপডেট হবে। সবকিছু ক্লিয়ার হয়েছে? এটা রিলেটেড ভাই আপনার কথা বেজে বেজে আসছে। কি আসছে? বলছো? হ্যাঁ ভাইয়া। তোমাদের এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাই ধরেন যে কোড ফোর্সে যেভাবে যে বলে যে এই ইনপুট দিচ্ছে আর আউটপুট এটা চাইতেছে কিন্তু এটা আসছে, ওইখানেও কি এরকম করে দেখাবে? না ওইখানে তোমার ইনপুট আউটপুট দেখাবে না। তাহলে কন্টেস্টের টাইমে তোমার ইনপুট হচ্ছে জাস্ট এখানে তোমার প্রবলেমে যে ইনপুটটা দেওয়া থাকে জাস্ট এটাই তোমার একমাত্র কন্টেস্টের পরবর্তীতে তারপরে হচ্ছে তোমরা দেখতে পারবে যে অ্যাকচুয়ালি বাকি আর কি ইনপুটের জন্য চেক করছে যেটার কারণে আমার এরর আসছে। বুঝতে পারছো? জি ভাই। তোমরা কোড ফোর্সে যে প্রবলেমগুলো সলভ করতেছো ওইগুলাও কোড ফোর্সের কোড ফোর্সে হচ্ছে রেগুলার কন্টেস্ট। দেখো কোড ফোর্সে হচ্ছে একদম রেগুলার কন্টেস্ট। যেমন দেখো আবার কয় তারিখ কন্টেস্ট আছে, 31 তারিখে একটা আছে, 31 তারিখে দুটো আছে, প্লাস হচ্ছে 7 তারিখ আরেকটা আছে। রেগুলার এরকম কন্টেস্ট হয়। এই কন্টেস্টের কোশ্চেন যেগুলো আসে সেইগুলাই হচ্ছে কোশ্চেন মানে কন্টেস্টের পরবর্তীতে সলভ করার জন্য এখানে প্রবলেম সেটের মধ্যে থেকে যায়। তোমরা হচ্ছে ওই প্রবলেমগুলাই সলভ করতেছো যেগুলো প্রিভিয়াস কোন একটা কন্টেস্টে আসছিল। ওই টাইমে কন্টেস্টের টাইমে কিন্তু তোমাদের ওই হিন্টগুলো এক্সট্রা হিন্টগুলো দেয়। কন্টেস্টের পরবর্তীতে তখন হচ্ছে তোমার মনে করো যে সাবমিট দিলে তখন কোন টেস্ট কেসের জন্য ভুল আসতেছে ওইগুলো সব অনেকগুলা দেওয়া যায়। বাট কন্টেস্টের টাইমে অনলি যেটা এখানে দেওয়া থাকে মানে তোমার অ্যাকচুয়াল প্রবলেমের মধ্যে যেমন একটা
এই যে যেমন ধরো যে এ এর মধ্যে তোমার দেখো এখানে একটা ইনপুট আর একটা আউটপুট দেওয়া আছে, এটাই তোমার অনলি, অন্য কোনো ইনপুট আউটপুট পাবা না যতক্ষণ কন্টেস্ট চলবে। কন্টেস্টের পরবর্তী ওটা আউট হচ্ছে। আর এখানে কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? জি ভাই, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ভাইয়া। এখন বলো তোমাদের বুট ক্যাম্প কেমন গেল, কেমন লাগছে, কিছু অনুভূতি প্রকাশ করো। জি ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালোই লাগছে। আর কিছুদিন বেশি হইলে ভালোই তো মনে হয়। এখন না আমরা তো টার্গেট ছিল স্ট্রিং পর্যন্ত, স্যারে বলতেছে যে তুই শুধু পড়াই লাভ নাই, প্র্যাকটিস করাই তো, ওই জন্য হচ্ছে আপাতত এর পর্যন্ত দেখে তোমাদের বাকিটা প্র্যাকটিসে চলে যাচ্ছে। কন্টেস্ট যেগুলো দিচ্ছ ওগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস, কারণ জানি যে তোমাদের যতই বলি, যতই গুড ব্যবহার করি, শীত যতই সলভ করতে বলি, সবাই সবকিছু করবা, বাট কন্টেস্ট দিতে থাকলে অ্যাটলিস্ট ট্রাই করতেছো সেটা। আর কন্টেস্টে অ্যাবসেন্ট থাকলে সেটা তো স্যারই দেখবে। সত্যি বলতে ভাইয়া সি প্রোগ্রামিং এ যে এইচএসসি লাইফে যে দুর্বলতা ছিল এটা মানে দূর হয়ে গেছে অনেকটাই। মানে একটা নার্ভাসনেস কাজ করতো, কেমনে কি করবো, এইচএসসি লাইফে তো সবচেয়ে বেশি অ্যাভয়েড করছিলাম। তো ওই সোর্সে এগুলা অনেক হেল্পফুল ছিল না, বিশেষ করে বুঝতে সব প্রতিটা টপিক বেসিক থেকেই করতে। এসএসসি টাইমে আসলে মনে করুন যে আমাদের তো এখন তো যারা ক্লাস 9-10 এ আছে ওদের হচ্ছে পাইথন প্রোগ্রামিং আছে আইসিটি, ওরা এখন থেকেই হচ্ছে প্রোগ্রামিং এর সাথে একটু একটু শিখতেছে। ওরা যখন ইন্টারে যাবে তখন ওদের কাছে হয়তোবা সিটা অত কঠিন লাগবে না, কারণ অলরেডি পাইথন নিয়ে ওদের একটু অ্যাটলিস্ট কোডিং এর ধারণা আছে। আমাদের টাইমে তো এরকম ছিল না, আমরা যে সি দেখে বলতেছি এগুলো কি রে বাবা, মানে অ্যালগরিদম ফ্লো চার্ট দেখলাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোডিং এগুলা কি লিখছে, কারণ এটা তো নরমাল ইংলিশ বা নরমাল বাংলা না যে আমরা ইজিলি বুঝতে পারবো। স্কুলে স্যার ম্যাডামরা কি করতো, আসে খালি একটা কোড লিখে দিত, এটা মুখস্থ করে এটা পরীক্ষায় লিখতে হবে। তো ওই জিনিসগুলো আসলে ভালো লাগতো। এখানে আসার পরে অ্যাকচুয়ালি কোডিং সম্পর্কে যখন জানছি এবং এটা বুঝছি, দেখবা যে কোডিং যত বুঝবা ততই মন, মানে তুমি করতে থাকবা, যত বেশি বুঝবা তত দেখবা যেগুলো মজা লাগে। দেখবা যে বাংলা ইংরেজি পড়তেছো মতো করে কোডিং ওই রকম জি ভাই, বুঝতে পারছো সেটা। জি ভাই। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং টাইম দিতে হবে। এই যে সামনে যে প্রতিদিন কন্টেস্ট হবে বলতেছি, ওটাতেই বুঝতে পারবা, যারা দেখবা যে রেগুলার টাইম দিবা, প্রবলেম সলভ করবা, কন্টেস্টে ভালো র্যাঙ্কিং আসতেছে, ভালো মতো প্রবলেম সলভ করতে পারতেছে এবং তোমার নিজেরও ভালো লাগে। আর যারা একটু গাফিলতি করবা দেখবা যে তাদের ওই অবস্থা হবে। আসলে বলতে চাচ্ছি না, বাট এটাই হার্শ রিয়ালিটি। তুমি প্র্যাকটিস না করলে, আমরা তো দেখতেছি না, আমি তো তোমাদের, আমরা তো এখন থার্ড ইয়ার, অ্যাটলিস্ট 3টা বছর পার করে আসছি ভার্সিটিতে, সবার কি অবস্থা, কেমনে কি হয় সবই তো মোটামুটি দেখছি, এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। বুঝতে পারছো কি? তো বলো বাকিদের কেমন লাগলো, সবাই তো চুপচাপ। ভালোই লাগছে ভাইয়া। আমাদের হচ্ছে অনিক ভাইদের টাইমে যখন, মানে ওনারা তো ফার্স্ট ব্যাচ, ওনাদের টাইমে এরকম করে অনলাইনে কিছু হয় না। ওনাদের ফুল ফার্স্ট সেমিস্টারের অর্ধেক ক্লাসই ছিল অনলাইন, করোনার পরের ব্যাচ, করোনার টাইমে তো অনলাইনে ছিল সবকিছু। ওনাদের পরবর্তীতে আমরা আসছি, আমাদের হচ্ছে এরকম অনলাইনে কিছুই হয় নাই, অফলাইনে গেছি, অফলাইনে তো কিছুই বুঝি না, স্যার এটা টানাতে পরে চলে যাচ্ছে, স্যার হচ্ছে 2 সপ্তাহে লুপে চলে গেছে, লুপ তো শেষ করে স্যার স্ট্রাকচার ধরে গেছে, আগামাথা কিছু করতে পারতেছি না। মাঝখানে হচ্ছে একটা ঈদের বন্ধ পাইছিলাম প্রায় 15-20 দিনের মতো, বাসায় যাই একদম তখন টানা হয়ে গিয়েছে। কোডিং করছি, সব সাবজেক্ট বাদ, টানা কোডিং করে তারপরে কভার আপ করছি। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিলিটি যে পাচ্ছ, যে একটা বুট ক্যাম্প আসার আগে থেকে কোডিং এর ব্যাপারে একটু হালকা ধারণা নিয়ে আসা, যে স্যাররা যখন পড়াবে তখন ইজিলি বুঝতে পারবে। এমন না যে বুট ক্যাম্পে তোমাদের উদ্দেশ্য ছিল না যে তোমাদের একদম হাই ফাই কোডিং সবকিছু শেষ করাই দেওয়া, তোমাদের বেসিক ধারণাটা দেওয়া, যাতে ক্লাসে আসলে তোমাদের স্যারদের কথাগুলো বুঝতে একটু ইজিয়ার। স্যার মাঝে মাঝে ক্লাসে আসছে, দেখছো না কোয়েশ্চেন করার পরে স্যার কিভাবে বুঝাইছে, জি ভাইয়া।
আর হচ্ছে ক্লাসে ওইরকমই করা। তো এখন বাকিটা হচ্ছে তোমার তো তোমাদের এখন জাস্ট কম্পারেটিভলি বলো, তোমরা যদি একদম জিরো নলেজ নিয়ে আসতা তাইলে এরকম ক্লাস করলে তোমাদের কি অবস্থা হতো, আর এখন একটু হালকা যে নলেজ নিয়ে আসতেছো এটাতে তোমাদের ক্লাস করাতে কিরকম ডিফারেন্স? হ্যাঁ ভাইয়া, অনেক হেল্পফুল হবে। সহজ হবে, অনেক হেল্প হয়েছে ভাইয়া। সো জিনিসটা তাহলে তোমরা বুঝতেছো এটা অ্যাকচুয়ালি তোমাদের ভালোর জন্যই করা হয়েছে। এন্ড এটা মেইনলি শুরু হয়েছে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ আসিফ ভাই আসলে তোমাদের আসিফ ভাইয়ের ব্যাচ থেকে। ওই টাইম হচ্ছে আমি আর অনিক ভাই মিছিলাম, এর পরবর্তী ব্যাচে আমি অনিক ভাই আসিফ তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচে, এই ব্যাচেও আমরা আছি আর কি। নেক্সট ইয়ার হয়তো অনিক ভাই থাকবে না, তখন হচ্ছে আমি আসিফ বা তোমাদের বিবেচ ইমিডিয়েট ব্যাচ থেকে কেউ একজন দেওয়া হবে। এরকম আস্তে আস্তে এক পর্যায়ে তোমাদের থেকে কেউ একজন হয়তো বা এরকম সেশন গুলা বুট ক্যাম্প গুলা নিবে ফিউচার জেনারেশনের জন্য। সো কথা হচ্ছে একটা ধারাবাহিক ভাবে চালাই যাওয়া। বুঝতে পারছি। ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পেরেছি ভাইয়া। আসলে বুঝছো মানে রাত্রে ঘুমানোর পর্যন্ত টাইম নাই, প্রতিদিন 4টায় ঘুমাই, সকালে 9টায় আবার ক্লাস, এইরকম ব্যস্ত। তাও মাঝখানে টাইম দেওয়াটা মানে একটু টাফ। দেখছো তো ম্যাক্সিমাম টাইমে দেখলে না যে ক্লাস অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে, অন্য দিন দেওয়া লাগতেছে, কারণ হুটহাট প্রচুর মানে ক্লাস জমে যায়। যে আমাদের সামনে সেমিস্টার ফাইনাল শুরু হচ্ছে যে 11 তারিখ থেকে, আমাদের তো 3টা প্রজেক্ট করতে হবে, আমি এখন একটা প্রজেক্টে হাতও দিতে, মানে একটাতে একটু ইন্টারফেস বানাইছি, বাকি 2টা এখনো তৈরি নাই, ওগুলো সবই শেষ করতে হবে। একটা রিসার্চ থার্ড ইয়ারে উঠে গেছি, এখন রিসার্চ পেপার বা ওই সাইড গুলাতে একটু বেশি ফোকাস দেওয়া লাগতেছে, কারণ মনে করছি পরবর্তী ফোর্থ ইয়ারে গিয়ে তো টাইম পাওয়া যাবে না, তখন থিসিস বা একটা বড় লেভেলের প্রজেক্ট করতে হবে। তোমরা এখনো ফার্স্ট ইয়ারে নতুন, তোমাদের হচ্ছে হিউজ টাইম, এই টাইম গুলো হচ্ছে ওয়েস্ট করো না, তখন হচ্ছে পরবর্তীতে এসে সাফার করতে হবে। এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, একটু যদি ফার্স্টে কষ্ট করে ফাউন্ডেশনটা ক্লিয়ার করে রাখো, পরবর্তী দেখবো যে একদম যেমন মনে করো যে ফার্স্ট সেমিস্টারে 1 হচ্ছে তোমার সি আছে, তারপরে ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের মধ্যে হয়তো বা পাইথন পড়াবে, তাহলে তোমার কোডিং জানা থাকলে 2টা কোর্স 6 ক্রেডিট তোমার ইজি প্লাস। পরের সেমিস্টারে আসো জাভা, ওই সেমিস্টারটাতে হচ্ছে একটু এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্স বেশি, বাট ওইটাতে তোমার হচ্ছে তোমাদের সিলেবাসটাই দেখে। সিলেবাসটা কি দেখছিলা তোমরা পরে? হ্যাঁ, অনেক আগে একবার দেখছিলাম। দেখছিলাম একবার। এই যে দেখো তোমরা জাস্ট বিআই সিলেবাসটা দেখো, 1 এ হচ্ছে তোমাদের এখানে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম পুরো 3 ক্রেডিট, তারপরে তোমাদের হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, এটাই হচ্ছে তোমাদের সি 3 ক্রেডিট, 6 ক্রেডিটই তোমাদের হচ্ছে এ প্লাস যদি এটা ক্লিয়ার থাকে কোডিং। তারপরে কোডিং জিওমেট্রি ভেক্টর, এটা একটু ভালো করলে তোমাদের এমনি সিজি 3.5 এর উপরে উঠে যাবে। দেন হচ্ছে 1-2 তে আসো, 1-2 তে হচ্ছে জাভা ছাড়া বাকিগুলা তেমন কানেক্টেড না, সো জাভা দি 3 ক্রেডিট। 1-2 পরে 2-1 এ আসো, 2-1 এ দেখো এই যে ডাটা স্ট্রাকচার 3 ক্রেডিট, ডিজিটাল লজিক ডিজাইন 3 ক্রেডিট, ডাটাবেস 3 ক্রেডিট, ডিসক্রিট ম্যাথমেটিক্স 3 ক্রেডিট, পুরো 3, 6, 9, 12, তোমাদের টোটাল ক্রেডিট কত এখানে? ওনা 18, 20 ক্রেডিট, 20 ক্রেডিটের মধ্যে পুরো 12 ক্রেডিট হচ্ছে তোমার মনে করো যে কোডিং রিলেটেড। যে ডাটা স্ট্রাকচার এটা হচ্ছে সি এর এক্সটেনশন, ডিজিটাল লজিক ডিজাইন এখানে হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট ওইগুলো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে তোমরা পিএইচপি বা মাইএসকিউএল দিয়ে করবো, এটাও কোডিং। ডিসক্রিট ম্যাথমেটিক্স এটা হচ্ছে কোডিং এর থিওরিটিক্যাল টাইপ। সো তোমরা দেখো এইখানে পুরো অর্ধেকের বেশি কোর্সই হচ্ছে তোমার খালি কোডিং এর উপর, জাস্ট একটা বিষয়ে তোমার নলেজ থাকলে ইজি। লেভেল 2 তে আসো, বায়োস্ট্যাটিস্টিক্স, এটা তো স্ট্যাটিস্টিক্স, ওখানেও কোডিং লাগে আর প্রোগ্রামিং আছে। তারপরে বায়োইনফরমেটিক্স অ্যালগরিদম, এটাও পুরো কোডিং, ইন্টারনেট প্রোগ্রামিং পুরো কোডিং। তারপরে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, এটা হচ্ছে কম্পিউটার রিলেটেড কোডিং, এটা থিওরি। সো এখানেও অনেকগুলো কোর্স আছে। 3-1 এ আসো, আমরা হচ্ছে বর্তমানে 3-1 এ সিস্টেম বায়োলজি, সিস্টেম বায়োলজিতে তোমার বায়োলজির পাশাপাশি কোডিং গুলো লাগে, বায়োলজি ছাড়া তোমার কোডিং ছিল। তারপরে সিস্টেম এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পুরাই কোডিং, কম্পিউটার গ্রাফিক্স পুরাই কোডিং, থিওরি অফ কম্পিউটেশন পুরাই কোডিং, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা ম্যাথ, আর
বাকি এগুলো হচ্ছে আর যেগুলো স্টার দেওয়া আছে এগুলো ইলেকটিভ সাবজেক্ট। ইলেকটিভ সাবজেক্টের মধ্যে হচ্ছে নেটওয়ার্ক এন্ড টেলিকমিউনিকেশন 3 ক্রেডিট নিলে এটাও করি। তো তোমার কত হইলো 3 3 2 5 5 3 8 8 3 কত 11 11 আর এখান থেকে প্র্যাকটিক্যালটা যদি ধরি 12 তোমার 18 ক্রেডিটের মধ্যে 12 ক্রেডিট হচ্ছে কোডিং, খালি 6 ক্রেডিট আছে অন্য সাবজেক্ট। এখন 3 2 তে আসো, 3 2 তে দেখো বায়োলজিক্যাল ইনফরমেটিক্স এটাও কোডিং, কম্পাইলার পুরাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরাই, মাইক্রোপ্রসেসর এমবেডেড সিস্টেম এটাও পুরা কোডিং, তারপর ডিজিটাল ইমেজ প্রসেসিং এটাও কোডিং। এখানে খালি হচ্ছে তোমার ইলেকটিভ সাবজেক্ট যেটা 3 ক্রেডিটের কোর্স নিবা সেইটা হচ্ছে তোমার বাইরের, বাকি পুরাটাই কোডিং। 4-1 এ আসো, এখানেও পুরাটাই কোডিং, জাস্ট হচ্ছে মনে হয় হ্যাঁ ইলেকটিভ সাবজেক্ট আছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এটা ছাড়া বাকি পুরাটা কোডিং। মানে তোমার 3 2 পর থেকে পুরাটাই কোডিং, কোডিং ছাড়া কিছুই নাই। এখন তুমি বলো তোমার হচ্ছে কোডিং করলে লস না লাভ? আমার কাছে এটা ভাইয়া লাভ। কোডিং যদি তোমার ভালো মতো ক্লিয়ার থাকে তোমার পুরো ভার্সিটি লাইফ স্মুথলি চলে যাবে। 3.5 সিজি কোনো ব্যাপারই না যদি কোডিং ক্লিয়ার থাকে। তোমার কাপটা কি বুঝতে পারছো? কোডিং কাপটা এটা কি পরিমাণ হেল্পফুল হবে তোমাদের? এই ভাইয়া বুঝতে পারছি। তো সবাই একটু ভালো মতো প্র্যাকটিস করবা। আর কারো কিছু বলার থাকলে বলো, আমার যা অ্যাডভাইস দেওয়া ছিল আমি মোটামুটি দিয়েছি। ভাইয়া আপনি ফিউচারে কোন ফিল্ডে যাইতে চান? আমি আমার তো মানে অনেকগুলা গোল আছে বিভিন্ন লেভেলে। আমার এমনি ইন জেনারেল ইচ্ছা হচ্ছে যে এআই নিয়ে কাজ করবো। এআই কিরকম? এআই ইন্টিগ্রেশনে কাজ করবো। আমার গেমিং ফিল্ডে এআই ইন্টিগ্রেশনের প্রচুর ইচ্ছা আছে। ওগুলোর জন্য মাস্টার্স কোন সাবজেক্টে করা লাগে? মাস্টার্স আমি চাইলে তো সিএসসি যে কোনো সাবজেক্টে মাস্টার্স করতে পারবো। তো আমি যদি ভালো একটা স্কলারশিপ পাই আমি বিদেশে গিয়ে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর উপর মাস্টার্স করবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। দেখো ফার্স্ট টার্গেট তোমাদের থাকতে হবে যে হায়ার স্টাডিজ। হায়ার স্টাডিজ কিরকম? বিদেশ যাও, বিদেশ যায় যে কোনো একটা স্কলারশিপ নিয়ে, কারণ বর্তমানে বায়োইনফরমেটিক্স এর প্রচুর স্কোপ আছে। সো তোমরা বিদেশ যাইতে চাইলে তোমাদের যদি ভালো সিজি থাকে মোটামুটি 3.5, তারপরে একটা বা দুটা রিসার্চ পেপার থাকে, প্লাস হচ্ছে কিছু যদি ফিল্ডের কাজের অভিজ্ঞতা থাকে তুমি ইজি স্কলারশিপ পেয়ে যাবে, কোনো প্যারা নেই। তো আমার ফার্স্ট আইডিয়া হচ্ছে বাইরে স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যাবো। সেকেন্ড তোমার হইতে পারে যে তুমি অনার্স এর পরপরই হচ্ছে কোনো একটা রিসার্চ সেন্টারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর কোনো একটা সফটওয়্যার ফার্মে ঢুকে যাবে, কারণ আমাদের 80% সিএসসি সফটওয়্যার ফার্মে জব করার ব্যাপারই। দেন থার্ড অপশন মানে মাঝখানে সেকেন্ড অপশন একটা ছিল যারা হচ্ছে টিচার হওয়ার ইচ্ছা আছে, আমাদের ওখানে মাস্টার পোস্ট খালি আছে। যদি তোমাদের ব্যাচ থেকে হয়তো অনেক দেরি আছে, তোমাদের আরো 4-5 মাস্টার শেষ করার পরে তারপরে টিচার হতে পারবে। ওটা মাঝের ফিল্ড, ওটা আমি আপাতত মানে রাখতেছি না, কারণ ওটা টিচার হওয়া সবার ইয়াতে থাকবে না, মানে সবার ইন্টারেস্টে থাকবে না। সো তোমাদের দুইটা মেজর ফিল্ড, একটা হচ্ছে বাইরে হায়ার স্টাডিজ এর জন্য যাবো, আরেকটা হচ্ছে কোনো একটা ভালো সফটওয়্যার ফার্মে ঢুকে। এখন তুমি আরেকটা কাজ করতে পারো যে কোনো একটা সফটওয়্যার ফার্মে তুমি ইন্টার্নশিপ বা পার্ট টাইম বা ফুল টাইমে ঢুকলা, প্লাস ওই টাইমে তুমি হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য বাইরে আবেদন করো। কারণ মাস্টার্স বা পিএইচডি করার নির্দিষ্ট কোনো বয়স নেই, তুমি যে কোনো টাইমেই করতে পারো। তোমার পিএইচডি শেষ হওয়ার 5 বছর 6 বছর 7 বছর পরেও তুমি চাইলে মাস্টার্স পিএইচডি সবই করতে পারো। সো কোনো একটা জব ফিল্ডে ঢুকে গিয়ে সেখান থেকে পরে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করলাম, ওখান থেকে কোনো একটা স্কলারশিপ ম্যানেজ হলে পরে মাস্টার্স এখানে সেটা হয়ে যাবে। অথবা এখানে দেশে কোনো একটা ভালো জায়গা থেকে মাস্টার্স করলাম কোনো একটা সিএসসি রিলেটেড বা মিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর মনে করে যে বায়োকেমিস্ট্রি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল বায়োলজি, এরকম কোনো একটা ফিল্ডে মাস্টার্স বা যা করতে পারো, পিএইচডি করতে পারো। এটা জাস্ট হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বললাম, এগুলো জব সেক্টরের কথা বলতেছি না। জব সেক্টর তো আলাদা হিসাব, তো ওটা বলতে গেলে শেষ হবে। এমনি আমার ফার্স্ট টার্গেট স্কিল কিভাবে ডেভেলপ করব?
যে যাদের অ্যাকচুয়ালি ভালো সার্টিফাইড, যাদেরকে আমরা মনে করি, যেমন মনে করি যে একজন কোডিং রিলেটেডই কারো একজনের ইয়াতে প্রোফাইল আমরা এখন আসো মনে করো যে আমরা কোডিং এর সাথে কানেক্টেড এরকম কারোর সাথে কারো প্রোফাইল। সো ফার্স্ট অফ অল আমি দেখতে চাচ্ছি যে কোন ফিল্ডে যাব। আমি সিএসসি ফিল্ডে, সিএসসি ফিল্ডটা মনে করো গেল। আচ্ছা সিএসসি ফিল্ড বাদ দাও, অ্যাকচুয়ালি তুমি এটা তো বুঝে যে আমাদের স্যারদের প্রোফাইল এটলিস্ট অনেক ভালো। যেমন মনে করো যে আমাদের মেসবা স্যার কিন্তু স্যামসাং এ জব করছে, রেলি সোর্সে জব করছে, অনেকগুলো ভালো ভালো সফটওয়্যার কোম্পানিতে জব করে, দেন হচ্ছে এখানে পরে টিচার হয়ে আসছে। সো অ্যাটলিস্ট ওনার প্রোফাইলটা তো তুমি বলবা যে স্কিলফুল প্রোফাইল, ঠিক কি? জি ভাইয়া। এখন আসো ওনার প্রোফাইলে অ্যাকচুয়ালি উনি কি শো করছে সেটা একটু আমরা দেখি। ওনার প্রোফাইলে উনি কি দিছে, I love programming, interested to provide solution to complex module, mainly interested in C as a learning language. I like to develop software in OOP, এটা হচ্ছে object oriented, basically C sharp, Java। মানে উনি হচ্ছে বলতে চাচ্ছে ওনার এক্সপার্টিস আছে C sharp, জাভাতে, আর উনি হচ্ছে OOP রিলেটেড ডেভেলপমেন্ট অনেক কাজ করে। সি মোরে আসো, সফটওয়্যার ডেভেলপমেন্ট, রো লেভেল এপিআই ডেভেলপমেন্ট, ডিজাইন, এই যেগুলো বলতেছি সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর তোমার ডাটাবেস, এগুলো সবগুলো হচ্ছে তোমাদের পরবর্তী কোর্স আছে। এখন তোমাদের বেসিক কোর্স কি, ফার্স্ট সেমিস্টারে সি এবং হয়তো পাইথন পড়াইতে পারে। তোমরা আসলে ইন মাই কারেন্ট জব আই এম ওয়ার্কিং উইন্ডোজ ফোন প্ল্যাটফর্ম ডাব্লিউপিএস, মানে মেইন কথা হচ্ছে কোডিং রিলেটেড জিনিসগুলো উনি লিখেছে, ঠিক কি না? ওনার প্রোফাইলে শোকেস করছে কোডিং রিলেটেড। এখন আসো আমাদের অন্য একজন স্যারের কাছে যাই, আমিনুল স্যার এখানে যাই, উনি হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়াতে পিএইচডি করতেছে। I'm working as a assistant professor উনি হচ্ছে কিছু ইয়ার করেন। আচ্ছা এখানে টিচিং ফেলো, ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে ওনার এগুলা কোথায় কোথায় কাজ করছে ওইগুলা বলতেছে। এডুকেশন, তারপর হচ্ছে লাইসেন্স সার্টিফিকেশন, স্কিলস, ওনার স্কিলস আসে হাইপার স্পেকট্রাল ইমেজ, মানে উনি হচ্ছে ইমেজ নিয়ে কাজ করছে। ওনার 21টা স্কিল লিস্টেড করছে, এখানে কি কি স্কিল লিস্ট করছে দেখি আমরা। ইনফরমেশন ফিউশন, কম্পিউটার ভিশন সিভি, এটা হচ্ছে তোমার কোডিং এর একটা পার্ট, যেটা জিমেজ নিয়ে কাজ করে, একটা লাইব্রেরি, ওটা লাইব্রেরি রিলেটেড পরে আলোচনা করবো, লাইব্রেরি পরে কথা বলবো, জাস্ট মনে রাখো যে এটা একটা কোডিং। মেশিন লার্নিং, এমএল, তারপরে জাভা, পাইথন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সি, স্টার্টস, এগুলো সবগুলো হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ। স্প্রিং ফ্রেমওয়ার্ক, সি প্লাস প্লাস, অ্যালগরিদমস, ডাটা স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অ্যান্ড্রয়েড, এইচটিএমএল, মানে তুমি যা কিছুই শিখবা এখানে সবকিছুই তোমার স্কিল, সবকিছুই তুমি স্কিল হিসেবে দিতে পারবে। যে সির যে একটা ইয়া করলাম, বুটক্যাম্প করলাম, সির একটু বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার হয়েছে না তোমাদের? ভাইয়া। তুমি চাইলে এখন তোমার স্কিল বুকের মধ্যে সিটাও তুমি স্কিল হিসেবে লিখতে পারো, কারণ তুমি আর সিটা জানো, সিটার বেসিক জানো, সিতে কিছু কোডিং করতে পারো, তাহলে সি ওটা তোমার একটা স্কিল। তুমি যখন এটা ডিপ লেভেলে যাবে তুমি বলতে পারো যে আমি আই এম এন এক্সপার্ট ইন সি, বর্তমান বলবো যে আই নো সি বা আই এম এ বিগিনার ইন সি, ওইটাই তোমার স্কিল। যখন আরো ডিপে জানবা তখন বলবে এক্সপার্ট ইন সি। এরকম করে সি বাদে আরো অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো শিখবা, অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো শিখবা, ডাটাবেজ আছে তোমার, আরো যাই কিছু এখানে শিখবা, সবকিছু হচ্ছে তোমার স্কিল, সবকিছু তুমি লিখতে পারো পোর্টফোলিও। বুঝতে পারছো? জি ভাইয়া। আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এখন যে কোর্সটা চলবে সেটা খুব ভালোভাবে শেখা। হ্যাঁ, তোমার যে কোডিং চলতেছে, যে ল্যাঙ্গুয়েজে কাজ চলতেছে, যেরকম কাজ চলতেছে ওইটাতে ফোকাস করে ভালো মতো শেখা। তোমার সিটা যদি বেসিক্যালি ক্লিয়ার হয়ে যায়, ফাউন্ডেশনটা যদি ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে বাকি অন্যান্য কোর্স যেগুলো পড়াবে, জাভা পড়াবে, ওপি, পাইথন, সি প্লাস প্লাস, সি শার্প, তারপরে অন্যান্য যেগুলো ল্যাঙ্গুয়েজ বললাম, মাইএসকিউএল, পিএইচপি, ডাটাবেস,
সবগুলো দেখবা যে একদম ইজি হয়ে গেছে, সবগুলো একই রকম, সবখানে ভেরিয়েবল আছে, সবখানে ইফ এলস আছে, সবখানে লুপ আছে, সবখানে হচ্ছে তোমার অ্যারে আছে, সবখানে একই রকম, জাস্ট হচ্ছে লেখার স্টাইল ভিন্ন। এখানে একভাবে লিখতেছি, ওখানে অন্যভাবে লিখতেছি, কিন্তু সেই জিনিসটাই লিখতেছি। তো তোমার কনসেপ্ট যদি একবার ভালো মতো ক্লিয়ার হয়ে যায়, পরের গুলো একদম ইজিলি এমনিই পাস হয়ে যাবে, পাস হয়ে যাওয়া বলতে এমনিই পারো। বুঝতে পারছো? তো থিওরি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য। এই কোর্সটাতে একটু ভালো মতো ফোকাস দিবা। সবার কোয়েরিজ গুলো কি ক্লিয়ার হয়েছে? কার কোনো কোয়েরি আছে? মানে তাহলে গুগলে ভি ডট জাজ দিয়ে সার্চ দেবো, তাই না? হ্যাঁ, ভি ডট জাজ, ভি জাজ লিখলে হচ্ছে চলে আসবে। দেন হচ্ছে তোমরা একটা অ্যাকাউন্ট খুলবা। আচ্ছা ভাই। আর কারো কোনো কোয়েরি আছে? কেউ যদি কিছু না বলো তাহলে হচ্ছে আজকে আমরা এখানেই শেষ করি, এবং ফর্মালি তোমাদের বুট ক্যাম্প আজকে ক্লোজড। ক্লাস আর হবে না তোমাদের, হচ্ছে এখন থেকে কন্টিনিউয়াস যে বললাম কন্টেস্ট হবে, এবং কন্টেস্টের পরের দিন ওই প্রবলেম গুলো সলভ এবং ওইগুলোর উপর কিউ এন্ড আনসার, কোশ্চেন আনসার। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এখন পর্যন্ত যা কিছু প্রসিজার দেখালাম ওগুলো ক্লিয়ার হয়েছে, কন্টেস্ট দেওয়ার প্রসিজার এবং সাবমিট প্রসিজার, কিভাবে র্যাঙ্কিং দেখবা, সবকিছু ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। নমস্কার ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই।